সুপ্রিয় দর্শক, শুরু করছি আমার এমপি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি জনাব মনোয়ার হোসেন জীবন, জয়েন্ট কনভেনর, আদাবর থানা, বিএনপি, এবং আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংঘের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও তিনি ছাত্রদল, যুবদল এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মুনাওয়ার মইনুল। চলুন তাহলে ওনার সাথে আলাপচারিতায় মেতে উঠি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহ তাআলার। ধন্যবাদ এস চ্যানেল এবং তাদের দর্শকদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনি তৃণমূল পর্যায়ে ছাত্রদল থেকে শুরু করে যুবদল, ছাত্রদল, নানা পর্যায় থেকে আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন। তৃণমূল পর্যায়ের মাঠ কর্মী বলা যায় আপনাকে। সেই জায়গা থেকে আপনি সময়ের পরিক্রমায় আজকে এই পর্যায়ে এসেছেন। তো এই যে আপনি বহুদিন থেকে আপনার ত্যাগী রাজনৈতিক জীবন, 10-12-এর বেশি আপনি কারাবরণ করেছেন এবং মাঠের রাজনীতিতে আপনি অনেক বছর থেকে অভিজ্ঞতা লব্ধ মানুষ। এই যে আপনার এলাকায় আপনি শেষ পর্যন্ত প্রার্থিতা আপনি টিকে গেলেন না, এই বিষয়ে আপনার কি মন্তব্যটা কি? দেখেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম 1978 সালে প্রতিষ্ঠিত করে। সেই থেকে খুব জনপ্রিয় দল এবং উনি যখন চট্টগ্রাম সাকরেট হাউজে শহীদ হন 81 সালে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে এসে এই দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে পরে 82-তে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে এতটা জনপ্রিয় হয়েছে। এইখানে অনেক নেতৃত্বের লড়াই আছে, অনেকের আকাঙ্ক্ষা আছে, অনেক ক্যান্ডিডেট আছে। আমরা 90 দশক থেকে ছাত্র রাজনীতি করেছি। আবার আসনের সৌভাগ্য যে বেগম খালেদা জিয়া চেয়ারপারসন বিএনপির ইলেকশন করেছিল, ঢাকা 7 ছিল তখন ওইটা, এখন ঢাকা 13। তো ওইখান থেকে ইলেকশন ক্যাম্পিং করা, তার পরবর্তীতে ইলেকশনগুলি এবং ডিসিসি নির্বাচনে মেয়র ইলেকশনগুলি করে অনেক মানুষের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেক কাজ করার অভিজ্ঞতা হয়েছে, মানুষের সাথে মিশার অভিজ্ঞতা হয়েছে। তো সেইখান থেকে ছাত্রদল, যুব স্বেচ্ছাসেবক দল, যুব দল, বর্তমান বিএনপি করতেছি। এবং মানুষের চাওয়া পাওয়া ছিল, মানুষও চেয়েছে যে একটা লোকাল প্রতিনিধিত্ব দরকার। কারণ ওই আসনে বেগম খালেদা জিয়ার পরে জমির উদ্দিন ব্যারিস্টার, তারপরে মাহবুব সাহেব, আমাদের স্থায়ী কোনো এমপি ছিল না। তো মানুষ চেয়েছে, জনগণ চেয়েছে, দলের লোকজন চেয়েছে, তাই অনেক ইচ্ছা ছিল। তারপরও দলীয় সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এই কারণে, কারণ দলীয় সিদ্ধান্তগুলি এখন জনকল্যাণে। দলের প্রতি অনুগত হয়ে আপনি ত্যাগটা স্বীকার জি করেছেন। জি এবার জি আরেকটা জায়গায় আসি, যে যেমন ধরেন আপনি যে 2024 সালের 5 আগস্টের পর আমরা যেটুকু দেখলাম যে আপনি এইরকম একটা সময়, যেই সময়টাতে ভয়াবহ আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, মানুষের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, সেই জায়গায় আপনি দাঁড়াদাঁড়ি গিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছেন। এটা তখন কি ধরেন আপনি ভেবেছিলেন যে আমি এই যে কাজটা করছি তার বিনিময়ে আমি হয়তোবা এখানে, সেই ভাবনা কি ছিল, নাকি শুধুমাত্র রাজনৈতিক আপনার দায়বদ্ধতা থেকে আপনি করেছেন? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পরিবার। এটা তারেক রহমান খুব কাছ থেকে তার বাবার শাসন ব্যবস্থা দেখেছিলেন। তার বাবা 78 সালে তার বাবার নেতৃত্বে বাকশাল হটেছিল। তার মায়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ হটেছিল। উনি খুব কাছ থেকে দেখেছে। উনি আপামো মানুষের জন্য, তৃণমূলের মানুষের নিরাপত্তার স্বার্থে উনি লন্ডন থেকে সব নেতাকর্মীদেরকে, আমাদেরকে সরাসরি ফুল কন্ট্যাক্ট করে ফোনের মাধ্যমে বলেছে ডোর টু ডোর মানুষের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়া এবং দলীয় সিদ্ধান্ত প্লাস আমাদের নিজস্ব এলাকার লোকাল টিম, পলিটিক্যাল নন পলিটিক্যাল মিলে আমরা টিম ওয়াইজ ওয়ার্ক করে, দেশে 2 দিন সরকার ছিল না, আপনি জানেন, 5, 6, 7, তারপর ওইখান থেকে আমরা কাজ করে মাঠে ছিলাম। তারপরে সেনাবাহিনী, আস্তে আস্তে পুলিশ আসলো, এরা সহায়তা চাইলো, এদের নিয়ে এখন পর্যন্ত তার আমরা মানে আপনি নিরাপত্তার কাজ করতেছি। আপনার রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আপনি মানুষের পাশে জি দাঁড়িয়েছেন, জি এটা জি বলতে জি চাচ্ছেন? জি আচ্ছা, এই যে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে যে মানুষের জন্য কাজ করার যে সংস্কৃতি, এই সম্প্রতি একটা ঘটনা আপনার দেখা যাচ্ছে যে এনসিপির একজন বড় নেতা এবং প্রার্থী, যিনি বিএনপির একজন অত্যন্ত প্রভাবশালী নেতার বিরুদ্ধে বললেন 2 টাকার কমিশনার। এই বিষয়ে কি এটা কি শুধুমাত্র রাজনৈতিকভাবে কৌশলগত কারণে অন্য প্রার্থীকে ঘায়েল করা, নাকি এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির
মানে নানা রকমের অবনতি হচ্ছে সেটারও একটা অংশ? দেখেন, কোনটা? আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে এনসিবি হয়েছে, এটা এখনো রাজনৈতিক দল বলা যাবে না। এখনো রাজনৈতিকভাবে তারা পরিচয় পায় নাই। কোটা সংস্কার আন্দোলনে চাকরির কোঠা নিয়ে তারা রাজপথে এসেছিলেন। এটা তারেক রহমানের নেতৃত্বে এক দফা ছিল। ফ্যাসিস্ট হটানো, জনগণের রাষ্ট্র, সুচিকিৎসা, সুচাষ স্বাস্থ্য এবং ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার, সেটা ওইখানে হয়েছে। এখন এরা ছোট মানুষ, এরা, আমি বলবো না যে এরা এখনো এনসিবি রাজনৈতিক দল, এরা টিকটকার ছোট অথবা মানুষ কিভাবে হলো? ওরা তো রাজনৈতিক প্রার্থী, না, না, এরা রিল ভিডিও সংসদীয় টিকটকার। প্রার্থী। এইটা টিকটকারের মতো আচরণ, এটা কোনো পলিটিক্যাল আচরণ না, রাজনৈতিক আচরণ হতেই পারে না। সে তার মেহনতি চাক, তার লক্ষ্য বুঝাক, মানুষের কাছে ভোট চাক। একটা ছেলে রিল ভিডিও টিকটকার মতো বারবার যায় বলতেছে যে 2 টাকার কমিশনার, তারপরে চাঁদাবাজ। চাঁদাবাজ। তাহলে ভাই, 2008 সালে 111-এ ফখরুল মইনুদ্দিনের সরকারের 2 বছর ছিল, শেখ হাসিনার 16 বছর। এই 19 বছরে মির্জা আব্বাস চাঁদাবাজ নাকি পুলিশ ছিল? এত বড় বিএনপি, উনি প্রথম সারির প্রভাবশালী নেতা, তারে এই আওয়ামী লীগ সরকার ফেসিস আমাদের মতো তৃণমূলের মানুষদেরকে গুম করেছে। আমি 2বার গুম এই হয়েছি, বিচার তো 7 জনগণের টাইম প্রতি। জেল খেটেছি, আমাদেরকে ছাড় দেয় নাই। তাহলে ওই আব্বাস সাহেবের মতো লোকরা ওই সময় ওইটা প্রমাণিত করতো। আর উনি বহুবার নির্বাচনে নির্বাচিত, উনি মেয়র নির্বাচিত হয়েছেন, উনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচন হয়েছেন, উনি ক্যাবিনেট মেম্বার নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, এটা দেশ একদম তৃণমূল জনগণ বিচার পর্যায়ে উনি করবে। পর্যায়ক্রমে এই কমে, জায়গায় হ্যাঁ, এসেছেন। এই হ্যাঁ, জায়গায় আমি যেটা আসছেন। বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি, আচার আচরণ, কথাবার্তা, সম্প্রীতির যে রাজনীতি সেটা ওনারা প্রথমে বলেছেন, কিন্তু এখন যে আলোচনায় নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, যেমন এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য এই যে সংস্কৃতির বাইরে গিয়ে। এদেরকে আমি এখনো পক্ষ মানব না। আপনি দেখেন, এনসিবি গঠন হওয়ার আগে ভেঙে গিয়েছে। যাদের উপরে মূল ভিত্তি করে এনসিবি হয়েছে, হ্যাঁ, তারা কেউ এনসিবিতে নেই। বিশেষ করে যে ওরা নারী অধিকার নিয়ে কথা বলে, নারী কোটা, প্রত্যেকটা মেয়ে বের হয়ে গিয়েছে এনসিবি থেকে, স্বতন্ত্র এটার করতেছে, কারণ কি কেউ হতে চলে পারে? গিয়েছে। নারীদেরকে আপনার আমরা সবসময় সামনে আনার জন্য চেষ্টা করেছি। এনসিপি প্রথম বলল যে আমরা নারীদেরকে সমপর্যায়ে নিয়ে আসবো এবং নারীদের অধিকারকে প্রাধান্য দিয়ে ওরা নারীদেরকে সম্পৃক্ত করলো, কিন্তু শেষের দিকে তো সবাই ধীরে ধীরে। ওদের ইচ্ছে ছিল যেটা, আমি দুই একজনের সাথে যোগাযোগ আছে, কথা বলে এনসিবি একটা ছাত্র সংগঠন থেকে নিরপেক্ষ পলিটিক্স যারা করে, রাজনীতি করে, তাদের থেকে বেড়ে উঠবে। তো এই হিসাবে ওরা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অনেকে নিয়ে ওরা অনেক নিন্দানিক কথাবার্তা বলেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যাচার করেছে। তারপরে জামাতের কোলে গিয়ে উঠে বসেছে। যে জামাত নিয়ে ওরা অনেক বলেছে, জামাতে মনে করেন আর্টিকেল ইঞ্জিনিয়ারিংয়ে এরা এখনই এইসব জামাত কি বলে তাহলে বেড়াচ্ছে। ইঞ্জিনিয়ারিং করছে? অবশ্যই করছে। এই যে বাড়ি বাড়ি এনসিবি গিয়ে বলছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তাদের মহিলা শাখার লোকজন গিয়ে যে হ্যাঁ, আপনার পু- ইঞ্জিনিয়ারিং হুম, করছে হুম, আপনার হুম, ভাষায়, হুম। কিন্তু আপনার এলাকায় আপনি কি সেই ইঞ্জিনিয়ারিংটা করার জন্য আপনার প্রস্তুতি আছে? না, না, আমরা অবশ্যই দিব না। আমরা এটা দিব না। আপনি আপনি অনেক দেখেছেন ছেলেদেরকেও বোরকা পরিয়ে জান্নাতের টিকিট বেচাচ্ছে, কোরআন শপথ করাচ্ছে। এনসিবি যাদেরকে বলতেছেন ওদেরকে মাথায় টুপি দেওয়ায় দিয়েছে, একটা লেবাসদারি। এবং তারপরেও তার ধার্মিক ভিত্তিক প্রচারণা থাকতো, ইসলামিক প্রচারণা থাকতো। তারপরেও মানুষ কিছুটা নিত। তারা টুপি মাথা দিয়ে সারাক্ষণ বিএনপি নিয়া এই করেছে, ওই করেছে, আব্বাস সাহেব এই করেছে, ওই মানে করেছে। যতটা না তারেক আপনার সাহেবের মতো লোক, সে রাইট। বিএনপির চেয়ারম্যান। আমার ওজন বুঝে কথা বলতে হবে, আমি কাকে নিয়ে এই যে কথা ধরেন বলছি। জনাব তারেক রহমানের বিরুদ্ধে ওনারা নানা রকমের কথাবার্তা বলছেন, বিতৃষ্ণা ছড়াচ্ছেন, এই বিষয়ে আপনারা কি ভাবছেন, কিভাবে এটা মোকাবেলা এটা করবেন? মানুষ প্রমাণ করে দিয়েছে তারেক রহমানের প্রবর্তনের দিনে। উনি যেদিন বাংলাদেশে এসেছেন, আমার মনে হয় আমার দেখা পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা এবং জনসমুদ্র, ওনাকে যেভাবে জনসমুদ্র দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ বরণ করে নিয়েছে। কিন্তু ওই দিক থেকে তো জামাত বলছে যে একটা দলকে নানাভাবে সুবিধা দিয়ে, মানে অন্য দলকে দিচ্ছেন না, কিন্তু ওনাকে নিরাপত্তাটা বেশি দেওয়া হয়ে গেছে, যেটা ওনার সংবাদ সম্মেলনেও বলেছেন। এই বিষয়ে আপনাদের উনি বক্তব্য কি? বিএনপির চেয়ারম্যান, উনি বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী এবং 4বারের বিরোধী তিনবারের দলের প্রধানমন্ত্রীর নেত্রী। চেয়ার হ্যাঁ, সন্তান। নেত্রী ছিলেন, তার ছেলে প্রেসিডেন্টের ছেলে। সেই হিসাবে মনে হয় না এইটা বলার বহিঃপ্রকাশ আছে, এই নিরাপত্তা সে ডিজার্ভ করে পায়। আমরা পলিটিক্সের বাইরে সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তারা এর চেয়েও নিরাপত্তা ডিজার্ভ করছিল। আচ্ছা, আপনি একজন তৃণমূলের নেতা, একদম মাঠ পর্যায়ে কাজ করে ছাত্রদল করে আসছেন, ছাত্র যুবলীগ যুবদল করে আসছেন। এই যে তৃণমূল পর্যায়ে কাজ করে, মানুষের সাথে কাজ করে, আপনার কিছু মনে হয়েছে মানুষের কাছে ওনার যে প্ল্যান সেটা কি পৌঁছে গেছে?
হ্যাঁ, সাধারণ মানুষের ইনশাল্লাহ কাছে? আলহামদুলিল্লাহ। আপনার বাংলাদেশ যখন ৭৮ সালে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান আইসা বিএনপি গঠন করে, সেই ১৯ দফা দিয়েছিলেন। সেইখানে শ্রমিক আধুনিকায়ন করে বিশ্ববাজারে শ্রমিক বিস্তার করে বাংলাদেশের মানচিত্র লাল সবুজ পতাকা বিশ্বে পরিচিত করার জন্য জিয়া রহমান যে ১৯ দফা দিয়েছিলেন, যেটা আধুনিক বাংলার রূপকার ওনাকে বলে, খাল খনন, কৃষক বাঁচলে এর দেশ মধ্য দিয়ে বাঁচবে, ৩১ দফা এই এসছে। জিনিসটার সাথে তারেক রহমান আরও ১২টি দফা যোগ করে দিয়েছে, যুগ উপযোগী। মানুষ কি চায়, আমরা তৃণমূলে কি পেয়েছি, সব ওনাকে নোট করতাম, রিপোর্ট করতাম। উনি একমাত্র নেতা যেইখানেই থাকুক একদম তৃণমূল পর্যন্ত নেতৃত্বদের সাথে যোগাযোগ করেছে। মানুষ কি চায়, মানুষ কি চায়, এটা অনেক দিনের তার মানে প্ল্যান, আপনি বলতে চাচ্ছেন অনেক তৃণমূল দিনের প্ল্যান। পর্যায় থেকে হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। ৩১ দফাটা তৈরি হয়েছে হ্যাঁ, এটা আপনি এই রিপোর্টের হ্যাঁ, আলোকে। আপনি আরেকটা জিনিস জানলে বুঝতে পারবেন যে উনি এটাও উন্নত রেখেছে ৩১-এর সাথে যদি জনসাধারণের আরও বুদ্ধি থাকে, পরামর্শ থাকে ওনাকে দিতে, সেটা আরও বাড়বে বা এটাকে কমাতে হলে কোথাও কমাবে, আরও আধুনিকায়ন করার জন্য। সেই ১৯ দফার আধুনিকায়নের যে জায়গায় ওনাকে এই বিপদগামী সেনার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সেক্রেটারি হাউস চট্টগ্রাম হত্যা করলে খালেদা জিয়া টেনে এনে আজকের বাংলাদেশ এই পর্যন্ত এনেছে। এবং এই বাংলাদেশ যে যাই বলুক নিম্ন আয়েরই রেখেছে, হয়তো ফেসিস হাসিনা বলতো মধ্যমায় বা উন্নতশীল। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে উন্নতশীল দেশ প্রতিষ্ঠিত করবে এই তারেক এই রহমান। আপনি বলছিলেন বিরতির আগে যে ৩১ দফা জনগণের তৃণমূল পর্যায় থেকে আপনারা জোগাড় করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষাটাই হচ্ছে ৩১ দফা। এই ৩১ দফার মধ্য দিয়ে আপনি বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছেন। কিন্তু এই যে নির্বাচনের প্রাক্কালে নানা রকমের ঘটনার মধ্যে একটা ঘটনা প্রায়ই এখন দেখা যাচ্ছে, এই সম্প্রতি যেটা দেখা যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে আমরা ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করেছে হচ্ছে আমাদের প্রবাসীরা। এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় জায়গায় আসছে যে আহ, একটা দল আপনার এই ব্যালট পেপারগুলো কালেকশন করছে এবং নানা রকমের কথাবার্তা হচ্ছে। সেই ব্যাপারে আপনারা কি ভাবছেন, কিভাবে এটা মোকাবেলা করবেন? আমি আমার ভাবনাটা বলতে পারি। এখানে দেখেন ৭০টা মার্কা দিয়ে পোস্টারটা করেছে। এর মধ্যে ৬৩ নম্বরে ধানের শীষ দিয়েছে, যা একটা ভাঁজ করতে গেলে ভাঁজের মধ্যে পড়ে যাচ্ছে। বিএনপি বর্তমান প্রেক্ষাপটে শীর্ষে ১ নাম্বার দল। এমন একটা দলের এই ৩৬ নয় মার্কা, দেওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? এইখানে ২ টা কারণ হইতে পারে। একটা হইছে, আপনি জানেন অনেকদিন যাবৎ নির্বাচনটা বানচাল করার জন্য অনেক রকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এর মধ্যে বহির্বিশ্বেরও কিছু পলিসি কারা আছে। করছে ইঞ্জিনিয়ারিং বিশেষত এই তারপরে ব্যালট পেপারে? আমাদের দেশে দেখেন আওয়ামী লীগ একটা বড় দল পর্যায়ে ছিল। আমাদের বিএনপির পরে কোনো দল কাউন্ট করতে গেলে আওয়ামী লীগকে করতে হইতো। তো এখনও ওদের 111 এর পর থেকে এই পর্যন্ত সরকার ব্যবস্থার ১৮ বছরের সেট আপটা ওদের অনেক জায়গায় আছে, যেটা সম্পূর্ণ তার মানে আপনি এই বলতেছেন সরকার নির্বাচন শেষ করতে কমিশনে এখনো পারেনি। আওয়ামী লীগ রয়ে গেছে? আওয়ামী লীগ রয়েছে বড় কথা না, ছাপাখানাটা কোথায়, টেন্ডারটা কারা পেয়েছে, কাজটা কারা পেয়েছে, ওইখানে কারা প্রভাব খাটাচ্ছে, এইখানে আপনার জামাত আছে, আওয়ামী লীগ আছে, কিন্তু এটা আমরা একটা তো সেট আপ শুনছি আছে। যে বিএনপি এবং জামাত মিলে পুরো প্রশাসন এবং সবকিছু ওনারাই দখল করে আসছেন, সেটা আমরা শুনতে পাচ্ছি। আপনাদের একে অন্যকে আপনারা বলছেন না, যে কোথাও একই রকম জামাত, আপনি কোথাও যদি যান বিএনপি। আপনার ভার্সিটির বিসি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, মসজিদ, মাদ্রাসা, ব্যাংকিং সেক্টর, সরকারি প্রতিষ্ঠান যতগুলি আছে এবং রাষ্ট্রের সব মন্ত্রণালয়ের যতগুলি পর্যায়ক্রমে আছে, ম্যাক্সিমাম ওরা মত তৈরি করে অনেক আগে ওরা সেট হইছে। এটা মানুষের কাছে স্পষ্ট। এটা আমার কথা না, তৃণমূলের সাধারণ মানুষের কথা। এটা কারা? জামাত ইসলাম, আপনি বলছেন আমাদের যে এই জামাতি এই ব্যালট ইঞ্জিনিয়ারিং এর পেছনে আছে নাকি? আমি ওইটাকে উড়াইয়া দিচ্ছি না। আমি ২ টাই বলেছি। একটা হচ্ছে আপনি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? সম্ভাবনা দেখতে আচ্ছা, পাচ্ছি। আরেকটা হ্যাঁ। বিষয় হচ্ছে আপনার এলাকায় এই যে ধরেন বিভিন্ন কৌশলে মানুষের কাছে ধরেন ৯০% মুসলমানের দেশে ইসলামী দলগুলো, ইসলাম ভাবাপন্ন দলগুলো একসাথে হয়ে ওরা বাড়ি বাড়ি ক্যাম্পেইন করছে, বিশেষ করে মহিলারা। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি? তাদেরকে ঠেকাবেন কি করে? না, এটা অনেক সময় লাগবে তাদের। আমরাও চাই প্রতিষ্ঠিত হোক। এটা একটা হয়তো জেলা পর্যায়ে বা শহর পর্যায়ে, সিটি পর্যায়ে সমাবেশ করে সবাই এক জায়গায় করে লোক সমাগম দেখানো আর ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক, আসন ভিত্তিক দেখানো এক না। এইখানে আপনি দেখেন, এই যদি ১৮ সিট চিন্তা করেন, ওরা জমায়েত করলে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। ইলেকশনে দাঁড়াইলে ২০০ ভোটও পায় না। ইলেকশন অন্য জিনিস। ইলেকশন মানুষ এখন আর বিএনপির বাইরে, দানের শীষের বাইরে মানুষ চিন্তাই করে না, যেটা সত্যি কথা।
তার মানে বলতে চাচ্ছেন যে বিএনপি ছাড়া এবার ক্ষমতায় আর কেউ আসছে না, মানুষের আকাঙ্ক্ষা, সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপির। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়ার দেশপ্রেমের প্রতি যে শ্রদ্ধা ভক্তি সম্মান আছে, এটার থেকে ওনাদের জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চাচ্ছেন। তাদেরই তো রক্ত সে। এই যে ধরেন বিএনপির তৃণমূল পর্যায়ে আমরা নানাভাবে খবর পেয়েছি যে ওনারা বিভিন্ন জায়গা দখল করেছেন, বাস স্ট্যান্ড এটা সেটা করেছেন, যেই যেই অভিযোগটা নানা সময়ে অপর জামাতে ইসলামী করেন, এনসিপি করেন, সেই দিক থেকে আপনার এলাকায় আপনি কি এটাকে সঠিক মনে করেন যে এটা এখনো আছে বা নাই? না, এই বিষয়টা হইল গিয়া যে এই কিশোর গ্যাংটা যদি কাউন্ট করেন আপনারা, আজ থেকে 18 বছর আগে এদের বয়স যদি 5 হয়, তাহলে 18 সাথে 5 অ্যাড করলে 23, 7 অ্যাড করলে 25। 25 বছরের ছেলেগুলি বিএনপির কেউ না। এটা আওয়ামী লীগ সৃষ্টি করে গিয়েছিল, ওরা ছাত্রলীগের পেটুয়া বাহিনীর সাথে অ্যাড করেছে। ওই জিনিসটা ওরা কেউ এনসিবি নতুন দল বুঝে না, লোক বাড়ানোর জন্য অনুপ্রবেশকারী হিসাবে তাদেরকে নিয়েছে, কিছু জামাত নিয়েছে, কিছু যেভাবে আবার বলা হয়ে থাকে হ্যাঁ, যে আপনার ইউনিভার্সিটিগুলোতে হ্যাঁ, 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 এনসিপি এবং হ্যাঁ, অন্যান্য দলের জি, জি। শিবিরের লোকজন আপনার আওয়ামী লীগের ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার যেমন আপনি কি তাই বলছেন যে জি, বিএনপিতে আওয়ামী লীগের বা ছাত্র লীগের পোলাপান কিছু, ছিল? কিছু অনেকে নিজে মানে কোনো ব্যক্তি বুঝার কারণে না বোঝে না, কিছু নিজেরা অনুপ্রবেশকারী নিয়েছে, যেই দায়ভারটা দলের প্রতি যাচ্ছে, দলের নির্দেশনা এমন না। দলের হাইকমান্ড তারেক রহমানের নির্দেশনা এই ব্যাপারে জিরো টলারেন্স। এবং এই যেগুলি যদি আপনারা লাস্টে তদন্ত করতে যান, মিডিয়াভাবে ঘাঁটতে যান, যায়া দেখবেন আওয়ামী লীগ প্রোডাক্ট, ওদের প্রোডাক্ট এবং নয় কিশোর গ্যাং। এবার আপনার আসনে আসি। আপনার আসনে যে ভোটার সংখ্যা বা আপনার আসনের যে ওয়েট, এটা তো হেভি ওয়েট একটা আসন। সেই আসনে আপনাদের প্রস্তুতি কেমন? এটা বললাম তো, আলহামদুলিল্লাহ এখান থেকে সর্বপ্রথম বিজয় হয়েছিল আপসীন গণতন্ত্রের মা জননী দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর এবারকার প্রস্তুতি? জমিরুদ্দিন ব্যারিস্টার। এখানে এটা বিএনপির আসন। ইনশাল্লাহ ববি হাজ্জাদ সাহেব দানের শীষের প্রতীক তারেক রহমান দিয়ে পাঠিয়েছে। ববি হাজ্জাদকে কেউ দেখবে না, ওনার মধ্যে তারেক রহমানের প্রতিচ্ছবি দেখবে, ধানের শীষের প্রতিচ্ছবি দেখবে। ইনশাল্লাহ ববি হাজ্জাদকেই ধানের শীষে ভোট দিবে, তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য সাধারণ জনতা। ৯০% বাংলাদেশে মুসলমান, ৯০% মুসলমানের দেশে ভোট টানার জন্য হোক অথবা ইসলামীর শাসনতন্ত্র কায়েম করার জন্যই হোক, ওনারা জোট বেঁধেছে, 11 জনের, 11টা দলের জোট বেঁধেছে। এই ৯০% ভোটারকে টানার জন্য আপনাদের পরিকল্পনা কি? ওরা তো ইসলামকে বলছে ইসলামী শাসনতন্ত্র, কেউ বলছে ইসলামী শাসনতন্ত্র কায়েম করব, কেউ বলছে না ধীরে ধীরে করব। আপনাদের এই ব্যাপারে আপনারা কি মানুষ এখন প্রস্তুতি নিয়েছেন? ধর্মের মধ্যে ডুবে থাকতে চায় না। মানুষ বাস্তবতা চায়। মানুষ চায় খাদ্যের নিরাপত্তা। মানুষ চায় আইন শৃঙ্খলার নিরাপত্তা। মানুষ চায় বস্ত্রের নিরাপত্তা। মানুষ চায় চিকিৎসার নিরাপত্তা। মানুষ চায় সুশিক্ষার নিরাপত্তা। যেটা খালেদা জিয়া ইন্টার পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি দিয়েছিল। এবং আপনার ইয়ে না, আপনি সুস্পষ্ট যে, নৈশ স্কুল করেছিল, জি, যেগুলি এটা তো হাসিনা পরে জিয়াউর বন্ধ রহমান সাহেব করেছিল। করেছিলেন হ্যাঁ, নৈশ স্কুল। পরে যেটা হাসিনা বন্ধ করেছেন। তারপরে আপনার বয়স্ক শিক্ষা করেছিলেন, যেটা বন্ধ হয়েছিল। তারপরে আপনার যে মানুষ যখন সঙ্গীত চর্চা করার জন্য নতুন কুড়ি করেছিলেন, বন্ধ করে দিয়েছেন। মানুষ চায় জীবনের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা। এ- এটা কিন্তু বিএনপি আমরা এখন তো দাবি করে। দেখছি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল বলেন, যেখানেই দেখি সব জায়গায় তো আপনার ধরেন ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে মানুষ কাজ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। হিজাব এবং বোরকা সবকিছুর মধ্যে চলে আসছে। মানুষ ধর্মচর্চায় বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। সেই দিক থেকে কি আপনি মনে করছেন না যে ইসলামী দলগুলোকেই মানুষ ভোট দেওয়ার জন্য ঝুঁকে পড়েছে? না, এটা হচ্ছে একটা, আপনাদের প্রস্তুতি কি এটা একটা বিএনপির? এটা একটা ইনভেস্ট করে জাস্ট মঞ্চ তৈরি করা, মানুষকে আইওয়াশ করা, জাস্ট এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং সাজায় আনা। কারা করছে? এই যে যাদের যাদের আকাঙ্ক্ষা আছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার, যাদের আকাঙ্ক্ষা আছে তারা বিএনপির বাইরে তো করবে। এনসিপি, জামাত জোট। হ্যাঁ, হ্যাঁ, এদের। তো এইটা যেমন আমাদের স্পোর্টস থেকে হাসিনা অনেক দূরে রাখছে, যেটা বিএনপি শুরু এবার করেছে। কি কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো শঙ্কা আপনি দেখছেন বিএনপির বাইরে হ্যাঁ, অন্য কোনো দল? দুইটা তিনটা ক্ষেত্রে আমি দেখছি। দল যেমন দেখতেছে স্পেসিফিক কিভাবে কিছু জানেন? দিন। আমি দেখতেছি, আপনি যদি শুরুতে আসেন, এই যে একটা নিউমার ছড়াচ্ছে চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং। এটার 100% তদন্ত হইলে 2% ও বিএনপির না।
এটা একটা। তারপরে এই যে আপনি যে পোস্টাল ব্যালটের কথা বললেন, এটা একটা শঙ্কার কারণ। যে হত্যাগুলি চালাচ্ছে, বিএনপির নেতাকর্মীকে যেভাবে গুলি করতেছে, এই যে কিছুদিন আগে মোসাব্বির মহানগর স্বেচ্ছাসেবকের আমার কাছে ছোট ভাই ছিল, মেম্বার সেক্রেটারি ছিল, ওকে হত্যা করা, মিডিয়ার বিভিন্ন অনুযায়ী ডিস্ট্রিক্টে তো গুলি ওনার করা। গ্রুপিং এর কারণে উনি বলছে, মিডিয়া বলছে। মিডিয়া অনেকভাবে রং দেয় অনেক কিছুর, বাট বাস্তবতা তদন্ত করতে গেলে এবারকার তখন বলে। এইবারকার নির্বাচনে মোসাব্বির কোনো নেতৃত্বের লড়াই না, এমপি ক্যান্ডিডেট না। জি, দল জি, কেন তাকে মারবে? জি, আপনি এতটুকু চিন্তা করলে বের হবে। না, জি, এরকম যাদের দ্বারায় দেশ ইমপ্রুভ হবে, তরুণ সমাজ ডেভেলপ করবে, ভালো স্পোর্টসের জন্য খেলাধুলার আয়োজন করতে পারবে, যারা কাজ করতেছে তাদেরকে মারতেছে। তরুণদের জন্য স্পেসিফিক এইবারের ভোটে আপনাদের পরিকল্পনা কি? তরুণদের, স্পেসিফিক কয়েকটা বলুন। হ্যাঁ, তরুণদের আমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কারিগরি প্রশিক্ষণ দিতে হবে, সফটওয়্যারের উপরে প্রশিক্ষণ দিতে হবে, খেলাধুলার মধ্যে ইনভলভ করতে হবে, যেটা শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বে জনাব আমিনুল হক, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি। সে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন থেকে শুরু করে তৃণমূল ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, সিটি পর্যায়ে। একটু ছোট করে জাস্ট 20 সেকেন্ডে আপনি কি বলবেন যে আপনি কি মনে করেন সুষ্ঠু এবং সঠিক স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে এবার? ইনশাল্লাহ এইটার বাইরে বর্তমান বাংলাদেশে কেউ নাই। সবাই একটা সুস্থ নির্বাচন চায়, সবাই একটা গণতান্ত্রিক সরকার চায়, জনকল্যাণ সরকার চায়। ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য, আসলে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে, আপনার কৃতজ্ঞতা। দর্শকদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখলাম যে বিএনপির তৃণমূলের একজন কর্মী এবং নেতা, উনি বলছেন যে তরুণদের জন্য অনেক বড় পরিকল্পনা ওনারা করেছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন।